নবম শ্রেণী তোমাদের এই শব্দ অধ্যায়, এটা তৃতীয় পরীক্ষার জন্যই বেশিরভাগই আসে। এই শব্দ অধ্যায়টা খুব সহজ এবং খুব সরল। একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আমি আস্তে আস্তে বলে দেব। আর যারা একটু প্রশ্ন মুখস্থ করো, তার অনেক অনুশীলনী যেটা আছে, আমি এগুলো সব করে দিয়েছি, ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। চলো আমরা ভালো করে জেনে নিই শব্দ একটা এত সুন্দর অধ্যায়, যেটা কতটা উঁচুতে একটা প্লেন উড়ে যাচ্ছে তুমি বলতে পারবে যে সমুদ্রের তলায় কোথায় জাহাজটা ডুবে ভেঙে পড়ে আছে। শব্দ দিয়ে, সব শব্দর গতিবেগ দিয়ে আমরা বার করব। ভালো একটা চ্যাপ্টার। তারপর আমরা এটাও জানি যে যখন কোনো অর্কেস্ট্রা বা ফাংশন হয়, বিভিন্ন রকম মিউজিক বাজে। এই মিউজিকগুলো কীভাবে তৈরি করা হয় বা কী ধরনের কম্পাঙ্ক, কী ধরনের কম্পন তৈরি করলে এটা সুমধুর লাগবে, এগুলো আমরা জানতে পারব। বাদুড় শব্দর দ্বারা খাবার ধরে, শিকার ধরে, র্যাডারে কাজ করে শব্দ, আমরা সেইগুলো শিখব। তার ভালো অধ্যায় তো, সেটুকুই বললাম। চলো এই শব্দ অধ্যায় পড়তেছি। প্রথমেই এখানে এই বইটাতে, ভালো লেখকের বই হলে কি হবে, সংজ্ঞাটা দেয়নি শব্দ কাকে বলে। আমি একটু মুখে বলে দিই, শুনে নাও। কম্পনশীল বস্তু হতে উৎপন্ন হয়ে, জড় মাধ্যমে ভেতর দিয়ে অগ্রসর হয়ে, কানে এসে পৌঁছিয়ে মস্তিষ্কে অনুভূতি জাগায়, তাকে আমরা শব্দ বলি। তিনটে পয়েন্ট। এক হলো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হবে, কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হবে, লিখবে কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে, জড় মাধ্যমে ভেতর দিয়ে অগ্রসর হয়ে, কানে এসে প্রবেশ করে মস্তিষ্কে অনুভূতি জাগায়, সেটাই শব্দ। ধরো আমি ঘুমিয়ে গেছি, মস্তিষ্ক আমার ঘুমিয়ে আছে, তো শব্দ হচ্ছে, বুঝতে পারি চোর ডাকাত এসেছে, তো মস্তিষ্ক অনুভূতি জাগছে না, সেটা শব্দ আমরা বলবো না। তো যেটা আমাদের বুঝতে পারি এটা এর শব্দ, এটা কাক চেঁচালে বুঝতে পারি, অত অনুভূতি দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কাকের গলার শব্দ। ঠিক আছে, তাহলে শব্দটা হচ্ছে কোনো কম্পনশীল বস্তু হতে উৎপন্ন হয়ে জড় মাধ্যমে ভেতর দিয়ে। জড় মাধ্যম শব্দ কিন্তু কঠিন মাধ্যমে যেতে পারে, আবার তরল মাধ্যমেও যেতে পারে, আবার বায়ু মাধ্যম, বাতাসের মাধ্যম চাই না। শব্দটাকে নিয়ে যাওয়ার মতো একটা মাধ্যম না হলে শব্দ আসবে না। সেই জন্যই তো চাঁদে যদি বিস্ফোরণ ঘটে আমরা শুনতে পাবো না, কারণ চাঁদে বাতাস নেই, জড় মাধ্যম নেই। সূর্যে বিস্ফোরণ ঘটছে আমরা শুনতে পাচ্ছি না, কারণ কিছু স্থান আছে যে বাতাস একদম নেই। সেই জন্যে তো মাধ্যম দরকার। মাধ্যম অর্থাৎ একটা ঢেউয়ের আকারে আমাদের কানে গিয়ে পৌঁছে যায়। চলো আমাদের প্রথম যে আলোচনাটা এই অধ্যায়ে আছে, প্রথম থেকে দেখো একটা ছবি দিয়েছি, এখানে একটা ছেলেরা খেলা করছে দেখাচ্ছে, কম্পনশীল, এখানে একটা আঘাত করছে, দেখো সুরশলাকাকে, এটাকে সুরশলাকা বলা হয়। এটাকে একটা বল, লোহার বল দ্বারা আঘাত করছে বা সোলার বল দিয়ে আঘাত, কম্পন নিয়ে কথা, কম্পন হবে, শুনতে পাবে। দেখো সেটাই এখানে আমাদের প্রথম আমাদের আলোচনাটা আসবে। শব্দটা এক প্রকার শক্তি আমরা জানি। দেখো কম্পনশীল বস্তু অর্থাৎ একটা সুরশলাকা নেবে, তাকে আঘাত করবে, আঘাত করলে কি হবে, এটা কম্পন শুরু হবে, আগে পিছু হবে, তখন কিন্তু একটা আওয়াজ শুনতে পাবে। সেটাই হচ্ছে, কিন্তু কম্পনশীল বস্তু থেকে যখন থেমে যাবে দেখবে শুনতে পাচ্ছ না। তাহলে সংজ্ঞার প্রথম লাইনটা, কোনো কম্পনশীল থেকে বস্তু সব উৎপন্ন হওয়া। তারপর জড় মাধ্যমে ভেতর দিয়ে অগ্রসর হওয়া। জড় মাধ্যম কী কী হতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো কঠিন, যদি একটা টেবিল আছে এখানে, তুমি এইখানে কান পেতে আছে, এখানে টুক করে আওয়াজ করো, তাকে এখানে শুনতে পাবে। তাহলে কাঠ তো কঠিন পদার্থ, শুনতে পাচ্ছ, বা লোহার কোনো প্লেট আছে, এখানে আঘাত করে এখানে শুনতে পাবে। কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে। আবার দেখো জলে তুমি শব্দ করো, এক জায়গা থেকে আরেক জায়গায় শুনতে পাবে। আর বাতাসের মাধ্যমেও দেখো পরীক্ষা, এটাকে একটা বেলজারের মধ্যে তুমি একটা বৈদ্যুতিক ঘন্টা লাগিয়ে দাও, এখানে মুখটা সুইচ আছে, কানেকশন করে দিলে
ঘন্টাটা বাজছে, সঙ্গে সঙ্গে তুমি শুনতে পাবে এবং দেখতেও পাবে ঘন্টাটা ঠিকছে আর এখানে আওয়াজটা আসছে। ঘন্টা বন্ধ হয়ে গেল, শব্দ বন্ধ হয়ে গেল। এবার একটা বায়ু নিষ্কাশন যন্ত্র আছে, বায়ুটাকে টেনে বার করে নাও, অর্থাৎ ভেতরটা বায়ু থাকবে না, তখন তুমি আবার সুইচ দাও, দেখো ঠিকছে কিন্তু আওয়াজ পাচ্ছে না। অর্থাৎ যে ভেতরে বায়ুটা নেই, বায়ু তো শব্দটাকে আনবে কি, বায়ু শূন্য হয়ে গেছে। তাহলে শব্দ মাধ্যম চাই, জড় মাধ্যম চাই শব্দকে এগুতে গেলে। দেখো এখানে কম্পনের পরীক্ষাটা দিয়েছি কাঁপার। তারপরে দেখো জড় মাধ্যমে যে প্রয়োজন, বুঝতেই পারছো সবুজ কালচে লেখা রয়েছে, তার জন্য এই বেল জারের পরীক্ষাটা দিয়েছে, এখানে টেবিলে পরীক্ষাটা দিয়েছে, জলের তলার পরীক্ষাটা দেয়নি। তাহলে শব্দ কঠিন তরল গ্যাসীয় মাধ্যম দিয়ে যেতে পারে, আমরা বুঝতে পারলাম। মাধ্যম চাই, শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না, একদম পরিষ্কার কথা বলা আছে। তাহলে সংজ্ঞায় আমরা কি বলেছিলাম, কম্পনশীল বস্তু হতে উৎপন্ন হয়ে জড় মাধ্যমে ভেতর দিয়ে অগ্রসর হয়ে আমাদের কানে এসে পৌঁছে তো মস্তিষ্কে যদি অনুভূতি জাগায়, তাকে আমরা শব্দ বলি। এটা কিন্তু শব্দ সংজ্ঞা লিখে নিই, আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, সেখানেও পেতে পারবে। এখন দেখো তিনটে ভাগে ভাগ করতে হবে। এখন আমাদের কম্পন, কোনো কম্পনশীল বস্তু হতে, কম্পনটা কেমন হলে শব্দটা কেমন হবে, অর্থাৎ কম্পনটা যদি খুব আস্তে হয় শব্দটা কীভাবে হবে। মাছি উঠছে আর মশা উঠছে, দেখো পুরোপুরি আমরা কম্পনে ভাগে চলে এলাম, আর একটা ভাগে যাব বিস্তার, মানে তরঙ্গ। দুটো জিনিসকে ভালো বুঝতে পারলে চ্যাপ্টারটা অনেকটা বুঝতে পারবে। মনে করো কম্পন, মাছি উঠছে শব্দ হচ্ছে না ভালো, মশা উঠছে শব্দ হচ্ছে, তার মানে স্যার কী বোঝা গেল, যে মশার পালকটা খুব দ্রুত ওঠানামা করছে আর মাছির পালকটা খুব আস্তে ওঠানামা করছে। তাহলে দেখা যাচ্ছে কম্পনের ওপর শব্দ অনেকটা নির্ভর করে কতটা মানে তীক্ষ্ণ হবে। তাহলে কম্পন মানে কাকে বলে, এবার কম্পন কাকে বলে আমরা জানবো, কম্পনের কম্পাঙ্ক জানবো, এটাই আমাদের এখানে জানার। তেমনি যখন আমরা তরঙ্গ দিয়ে যাব, তরঙ্গ দিয়ে আমরা কিছু জেনে নেব, তাহলে চ্যাপ্টারটা ভালো শিখতে পাবো। চলো আমরা কম্পন দিয়ে জেনে নিই। কম্পন হচ্ছে দোলন, অর্থাৎ পর্যায়ক্রমে বিপরীত দিক থেকে অতিক্রম করছে। এখানে বলেছে গতিপথের যে কোনো একটি বিন্দু পর্যায়ক্রমে বিপরীত দিক থেকে অতিক্রম করছে আর নির্দিষ্ট দিকে যাতায়াত করছে, অর্থাৎ দোলন, দোল খাওয়া আছে। দোলন মানে কম্পন, এটাকে কী বলে, দোলনও যা কম্পনও তাই, কিন্তু একটু তফাৎ, যেমন মহাকর্ষ আর অভিকর্ষ। দোলনটা কি আর কম্পনটা কি, যদি দেখা যায় দোলনটা, দেখো এখানে সুন্দর দিয়েছি, দোলন আর কম্পন একই কথা বলা হলেও সাধারণত কম্পাঙ্ক কম হলে কণার গতিকে দোলন বলে। অর্থাৎ মশা তাড়াতাড়ি করছে, কণাটা বেশি কম্পাঙ্কটা, আর মাছির কম্পাঙ্কটা কম, তাই কম্পাঙ্কটা কম হলে বলি দোল খাওয়া, দোলন, আর কম্পাঙ্কটা বেশি হলে কম্পন বলি। তা কাঁপছে খুব, মানে বুঝতে পেরেছ। চলো আমরা কম্পাঙ্ক জানবো, একটু আগে দেখে নিই। এই যে দোলন, দেখো একটা স্থির বিন্দুতে বলছে কম্পনশীল কণা সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। সাম্য অবস্থান কি আর সরণই বা কী, আমরা একটু দেখে নিই, শিখে নিই। দেখো এটা মনে করে একটা গাছের ডাল, এখানে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছ, দিয়ে এইখানে একটা দোলনা করেছ। তাহলে দোলনাটাকে এবার দুলিয়ে দিলে দোল খাবে। এখন দোলনাটাকে দুলিয়ে দিয়েছো, দোল খাচ্ছে, বুঝতে পেরেছো। তাহলে এই যে সর্বোচ্চ, তোরা এদিকে যতটা বেশি গিয়েছিল, এই বেশিটাই হচ্ছে সরণ, তার মানে এই ব্যাঁকাটা নয়, সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। এইভাবে আমরা দোলটা খাচ্ছি বটে, কিন্তু সরাসরি যেটা মানে সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব, সোজাসুজি দূরত্বকে বলছে, কোনো স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে। ধর সরণ হচ্ছে এখান থেকে এক ব্যক্তি এখানে গেল, আবার এখানে গেল, আবার এখানে গেল, তার সরণ কতটা হলো, এখান থেকে এটা তার দূরত্ব। চলো তাহলে আমরা সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব, সর্বোচ্চ সরণকে আমরা কি বলবো বলো, সর্বোচ্চ সরণকে আমরা বলবো, আমরা এই প্রথম যেটা ছিল আলোচনায় এসেছিলাম বিস্তার। তাহলে যার গায়ের বল আছে বেশি, দোল খাওয়ার সময় সে সর্বোচ্চ সরণটা বেশি করতে পারবে,
মানে তার বিস্তারটা বেশি হবে, তার চাহিদাটা বেশি, সে জোরে ঠেলে দিচ্ছে বলেই তো বেশি তো যেতে পারছি, তার বিস্তার তার বেশি। কার বিস্তার বেশি? যে জোরে ঠেলতে পারছে। অর্থাৎ সর্বোচ্চ স্মরণকে যে আমরা বিস্তার বলবো, যতটা দোল এদিকেও তাই, যদি এটা সর্বোচ্চ যেটা হয়েছে সেটাই। স্যার বুঝতে পারলাম যে স্মরণ হচ্ছে সাম্য অবস্থান, অর্থাৎ স্থির অবস্থাটাকে বলছি আমরা সাম্য অবস্থা, তারপরেই যে স্মরণটা সর্বোচ্চ স্মরণটা ঘটছে। সাম্য অবস্থা থেকে স্মরণ, এখান থেকে এখানটা স্মরণ নয় স্যার, এদিকেও তো খানিকটা গেল এদিকেও গেল, এটাই তো স্মরণ হওয়ার কথা না। সংজ্ঞায় বলতে সাম্য অবস্থা, যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি তারপরে যেটা সর্বোচ্চ স্মরণ ঘটছে, সেই জন্য সংজ্ঞায় বলা আছে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ স্মরণ। আশা করি কোনো কষ্ট হলো না। চলো আরও কম্পনের ব্যাপারে আমাদের আর দুটো জিনিস জানতে হবে, পর্যায়কাল জানতে হবে আর কম্পাঙ্ক জানতে হবে। পর্যায়কালটা কি? একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে, একটা পূর্ণ দোলন হতে। দেখো এখানে পূর্ণ দোলন হবার তোমরা কোনটাকে মনে করবে? আমি একটু দেখিয়ে দিই। আমি বলেছি গাছের ডালের মধ্যে, এটা গাছের ডাল, সুতো বাঁধা দড়ি বাঁধা আছে, দোল খাচ্ছে, পূর্ণ দোলন। তাহলে এইখান থেকে এইটুকু কি পূর্ণ দোলন? আমি দড়িটাকে একটু বড়ো করে নিই, এখানে সাম্য অবস্থা এখন আছে মনে করো, এবার দোল খাবে। তাহলে এইখান থেকে এখানে গেল, ঠেলে দিল, এখানে চলে গেল, এটা কি এই সময়টাকে বলে এটা কি পূর্ণ দোলন হয়ে গেল? এখান থেকে আবার যখন ফিরে আসবে তখন হচ্ছে পূর্ণ দোলন। কারণ দেখো এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিলছে 1, আবার যখন আসবে দিয়ে গুনবে 2, আর দুটো দোলন হলো, আবার যখন ঠিলবে তখন 3, অর্থাৎ আসতে হচ্ছে তবে ঠিলতে পারছি, তাই একটা পূর্ণ দোলন হয়। এইটা হচ্ছে কিন্তু পূর্ণ দোলন, বুঝতে পেরেছ? তাহলে একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে বলছি আমরা, মানে দুবার অতিক্রম, ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, সরলরৈখিক পথটি দুবার অতিক্রম করতে হবে, তাহলে তাকে আমরা সম্পন্ন করতে যে সময় লাগে বলে পর্যায়কাল। স্যার একটা সময় লাগলো, যে সময়টা সেটাকে বলছি আমরা স্যার পর্যায়কাল। ঠিক আছে, এবার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন হবে তাকেই কিন্তু বলবো কম্পাঙ্ক। বুঝে নাও, এইখান থেকে এটা যেতে হয়তো 1 সেকেন্ড লাগে নাই, আবার গেল, আবার এলো, আবার ঠেললাম, আবার গেল, আবার গেল, মানে ঠিক যেন ডানাটা ওড়ার মতো, দেখো না, যতগুলো পূর্ণ দোলন হলো তাকে আমরা বলছি কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্ক মানে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে যতগুলো হবে। মাছির বেশি হয় না, মশার বেশি হয়? এক চান্সে বলতে পারবো স্যার মশার বেশি হয়, কানে পোঁপো আওয়াজটা আসে, মাছির আসে, সে তো পূর্ণ কম্পাঙ্কটা বেশি বলেই তো হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে তার কম্পনটা বেশি, পূর্ণদোলনটা বেশি হচ্ছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণদোলন হবে তাকে বলে আমরা তত কম্পাঙ্ক। বেশ, চলো এখানে একটা দিয়েছি, এখানে কম্পাঙ্ককে n ধরা হয়, আর এই 1/t টাইম ধরে এটা অঙ্ক করা হয়। মানে যদি বলা হয় পূর্ণদোলন কত, এটা আমি তোমাদের অঙ্কগুলো ওয়েবসাইটে করে দিয়েছি, দেখে নিতে পারবে, এটা তোমরা পড়লেও বুঝতে পারবে। চলো আমার কাছে আরেকটা বই আছে, দেখিয়ে দেবো। তো এইখানে দেখো শব্দ বিস্তারের জন্য তাহলে কম্পাঙ্ক দিয়ে মোটামুটি শেখা হয়ে গেল, অর্থাৎ কম্পন দিয়ে, এবার তরঙ্গ দিয়ে শিখবো। ঢেউ তো অনেক রকম আছে। শব্দ বিস্তারের জন্য জলমাধ্যম প্রয়োজন, এটা কি তোমাদের আটকাবে না? আশা করি আটকাবে না। একটু আগেই বলেছিলাম বেলজারের পরীক্ষাটা, তো বাতাস দেখো বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে বাতাসটাকে একবার বার করে নিচ্ছে, তখন সব সুইচটা দিচ্ছি, অর্থাৎ বৈদ্যুতিক চালু করছে, ঘন্টাটা বাজছে কিন্তু শুনতে পাচ্ছি না, যখন বাতাস পূর্ণ থাকে শুনতে পাচ্ছি। তো বোঝাই গেলো যেটা বাতাস না থাকলে, অর্থাৎ বায়ু না থাকলে, কোনো একটা জড় মাধ্যম না থাকলে শোনা যাবে না। দেখো এখানে একটা সুন্দর দিয়েছে বায়ুতে যে শব্দ বিস্তারের কৌশল, এটাকে এখন আপাতত স্থির অবস্থায় আছে, বায়ুটা তরঙ্গগুলো কোনো রকম দেহ কেলেনি। দেখো তারপরে একটু তরঙ্গটা এদিক ওদিক হয়ে গেছে, দেখো প্রেশার পড়েছে, এগুলো কাছাকাছি হয়ে গেছে, দূরে সরে গেছে, আবার দেখো আস্তে আস্তে ঢেউটা, মানে এইভাবেই চলছে আর কি। আমাদের কানে ঠিক বাতাসের মধ্যে দিয়ে এরকম ঢেউ কেলে আসছে। দেখো এইটা খুব সুন্দর পড়ে নেবে,
এখানে ঘনীভবন এবং তনুভবনের কথা আছে। তো ঘনীভবন, এই যে ঘন ঘন হয়ে গেছে তরঙ্গগুলো কাছাকাছি বিস্তার লাভ বায়ুর সংলগ্ন কাছাকাছি থাকতো, তাকে বলে ঘনীভবন। একটু যখন ফাঁক ফাঁক পেয়েছে তনুভবন, ঠিক আছে, তনুভবন। এই তনুভবন ঘনীভবন কিন্তু তরঙ্গের ব্যাপারের সঙ্গে আছে। এখানে তরঙ্গ রয়েছে না, এবার আমরা তরঙ্গটা পড়বো, অর্থাৎ ঢেউয়ের আকারে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। বেশ, পরে পাঠে লক্ষ্য রাখবো, আমি তরঙ্গ দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তরঙ্গ দিয়ে বোঝানোর পর একটা প্লেন, একটা জাহাজ দিয়ে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে জাহাজে হয়। তারপরে কিন্তু প্রতিধ্বনিতে আসবো। প্রতিধ্বনিটা শব্দোত্তর স্বরকী। দেখো এখানে একটা ঘটনা আছে, শব্দোত্তর এবং শব্দ উত্তর, মানে কম্পাঙ্কের ব্যাপার। পরে ভিডিও বুঝিয়ে দেবো, ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক দিয়ে দেবো পরের ভিডিওটার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।